মার্কিন বিনিয়োগকারীরা এই দেশে লগ্নি করতে আগ্রহী। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে জানালেন সার্জিও গোর। বেসরকারি খাতে শীর্ষ ব্যবসায়ীদের সাথে তারেক রহমানের বৈঠক। আয়নাঘরের আলামত নষ্টকারীরা ছাড় পাবে না বললেন চিফ প্রসিকিউটর। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব ওয়ানের আজকের যে আয়নাঘর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহে আরও ৩ শিশু মৃত্যু। মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি বললেন স্বাস্থ্যমন্ত্রী। বোমা সদৃশ বস্তু ঘিরে মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে আতঙ্ক। কোথায় কিছুই পাওয়া যায়নি জানালো বোম ডিসপোজাল ইউনিট। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্জিও গোর জানিয়েছেন বাংলাদেশে লগ্নি করতে আগ্রহী তার দেশের বিনিয়োগকারীরা। এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে একটি প্রতিনিধি দল। এই বৈঠকের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে উল্লেখ করে মার্কিন দূত জানান, প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়। চলে প্রায় 45 মিনিট। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। এজন্য বিনিয়োগের সম্ভাব্য খাত যাচাই করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন মার্কিন বিনিয়োগকারী একটি দল। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে বৈঠক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. সার্জিও গোর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়বেন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিন দূত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাংলাদেশকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সেই সাথে দক্ষিণ পন্থা নয়, মধ্যপন্থী রাজনীতিতে সমর্থনের কথা দেশটি পুনর্ব্যক্ত করেছে বলে ধারণা বিশ্লেষকদের। এছাড়া যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে মনে করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies. আবার মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের সতর্কবার্তার উন্নয়ন ইতিবাচক বার্তা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে $8 বিলিয়ন রফতানি করি, এই $8 বিলিয়ন আপনি ইকুয়ালাইজ করে ফেলতে পারেন। আমি যদি 8 বিলিয়ন বা 10 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পেয়ে যাই, তাহলে কিন্তু আমি যেটা নিয়ে আমরা চিন্তিত মাঝে মধ্যে প্রশ্ন করি, তো সেটাকে আমি নিউট্রালাইজ করতে পারি বা কম্পেনসেট করতে পারি। তাদের কাছ থেকে যদি আমি বিনিয়োগ চাই, সেটা আপনি ডিএফসি বা সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন, আমার এখানে অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কার করতে হবে। সরকারের ওপরে সরকারের পলিসিতে আমেরিকানদের প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং সরকারের তরফ থেকেও আমেরিকানদের সাথে সহযোগিতা করার একটা ওপেন মানসিকতা রয়েছে। ইতোমধ্যেই যতটুকু বোঝা যায় যে বাণিজ্য আরও কীভাবে সহজীকরণ করা যায় সেগুলো নিয়েও আলাপ হচ্ছে।
আর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সাথে সাথে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিককালে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং চীনের যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, এটাও কিন্তু তাদের জন্য একটা চিন্তার কারণ, এবং সেটা আমরা আমাদের অ্যাডভান্টেজ বা আমাদের নিজেদের প্রয়োজন এটা কাজে লাগাতে পারি। কারণ চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হোক অর্থনৈতিকভাবে, এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই অনেকে মনে করে। যখন একটা দেশ প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি গ্রহণ করে, তখন সেই প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি কি চায়না লিনিং হচ্ছে নাকি এক্সিস্টিং যে ইউএস লিনিং ব্যাপারটা রয়েছে সেটা অব্যাহত থাকছে, সেটা নিয়ে তো একটা আলাপের জায়গা থাকতেই পারে। ব্যবসা আর বিনিয়োগের স্বার্থেই বাংলাদেশে যাতে অস্থিরতা না থাকে সেই বার্তাও হয়তো ছিল ট্রাম্পের বিশেষ দূতের। বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই ট্রানজিশনটাকে যদি টেকসই করতে হয় তাহলে এখানে একটা রিকনসিলিয়েশন তারা চায়, এবং এখানে একটা দক্ষিণপন্থী উত্থান হচ্ছে যেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা আছে, যেটাকে তারা একটু শঙ্কার চোখে দেখছে। মধ্যপন্থী রাজনৈতিক রিকনসিলিয়েশনকে তারা সমর্থন করবে, এই বার্তাটা তো আমার মনে হয় থাকতেই পারে। ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ কি কেবলই সৌজন্যতা নাকি কোনো বার্তা দেয়, সেটিও কূটনীতিতে আলোচনার খোরাক। ইন্ডিয়া তাদের জায়গা থেকে কি আরও খানিকটা চেষ্টা করছে যে পলিসি দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আরেকটু কমিয়ে আনা, অন্যদিকে আমেরিকাও তাদেরকে একটা স্পেস দিচ্ছে কি না, যে ঠিক আছে যেটা আগে হওয়ার হয়েছে এখন নতুনভাবে কাজ করার কোনো সুযোগ আছে কিনা। ভারতের আগ্রহটা হচ্ছে তার সম্পর্ক স্বাভাবিক করা, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা হচ্ছে যে এখানে যাতে চীনের প্রভাব বিস্তৃত না হয়। কাজেই প্রেক্ষাপট দুটো ভিন্ন, কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের একটা কমন আগ্রহের জায়গা আছে। সবার আগে বাংলাদেশ, ক্ষমতাসীন বিএনপির এই স্লোগান বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি খাত নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিভাবে বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা যায় তা নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চান সরকার প্রধান। বৈঠকে ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানান। বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষ 25টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশের স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, দীর্ঘদিনের জ্বালানি সংকট উত্তরণ নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে বেসরকারি খাতকে এগিয়ে নিতে সরকারের নীতির প্রশংসা করেছেন ব্যবসায়ীরা। এ সময় মাহদি আমিন জানান, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রফতানি সহজ করতে বন্দর ও এয়ারপোর্ট 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। সামনের দিনগুলোতে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তার জন্য একটা প্রো বিজনেস, প্রো ইনভেস্টমেন্ট বাজেট আমরা দেখেছি। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার বিচারে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। র্যাব একের কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর জানান, এসব সেলে বছরের পর বছর বন্দীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয় প্রসিকিউশন। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার গোপন কক্ষগুলো যেন এক একজন বন্দির আর্তনাদের নির্মম গল্প। কখন সূর্য উঠেছে, কখন ডুবেছে তা দেখা তো দূরের কথা, বোঝাও ছিল অসম্ভব। গোপন এই কক্ষগুলোর অবস্থান র্যাবের টিএফআই সেলের একেবারেই নিচতলায়। ওই রুমেই টয়লেট, যেগুলোকে বলা হতো ডেথ সেল। এখানে বছরের পর বছর আটকে রাখা হতো গুম করা ব্যক্তিদের, যাদের অনেকেই 5 আগস্টের পর মুক্তি পান।
গণঅভ্যুত্থানের পর গুমের এমন গুরুতর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে ঘটনায় সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচার করা হচ্ছে, সেই ঘটনাস্থল এবার সরাসরি পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি, সঙ্গে প্রসিকিউশন ও সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। এদিন টিএফআই এর ছোট বড় 29টি কক্ষ পরিদর্শন করা হয়। চিফ প্রসিকিউটর জানান, অন্যায়ভাবে বন্দীদের এখানে দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা, জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন সবই চলেছে আইনি প্রক্রিয়ার বাইরে। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও বন্দী রাখা হয় এখানে, ছিলেন ব্যারিস্টার আরমানও। যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই জায়গাতেই রাখা হয়েছে। 5 আগস্টের পর আয়নাঘরের চিহ্ন মুছে ফেলা বা পরিবর্তন করে আলামত যারা নষ্ট করেছেন তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় প্রসিকিউশন। টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পরিদর্শনের সময় সাথেই ছিলেন গুমের শিকার পরিবারের সদস্যরা। তারা চান দৃষ্টান্তমূলক সাজা। এই আমার ভাইয়ের মতো, সুমন ভাইয়ের মতো যাদেরকে তুলে নিয়ে এসছে এবং গুম হয়ে যাওয়া মানুষদের আসল সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এদিকে টিএফআই সেলকে বন্দিশালা বলতে নারাজ আসামিদের আইনজীবীরা। তাদের মক্কেল, র্যাব কর্মকর্তারা গুমের সাথে জড়িত ছিলেন না বলে দাবি তাদের। ভাই, প্রথমত হচ্ছে আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন। যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি একটা মিল নেই। 6 আগস্ট ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের এই টিম। এর আগে ডিজিএফআই এর সাথে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাবের এই সেলগুলো পরিদর্শন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা এখন কারাগারে। তারা তখন ছিলেন র্যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 শিশুর। সিলেটে এখন পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 77 জন। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। খাসি রয়েছে আর সবকিছু আল্লাহ দিলে কমছে। জ্বর হয়েছিল আর খাসি হয়েছিল, তখন আমি পল্লী ডাক্তারের কাছে ঔষধ খাইছি, খাওয়ার পরে কমে না। না কমার পরে আমি সদর হাসপাতাল আইছি। আমার বাচ্চার খুব অশান্তি আছে, পাগলের মতন আছে। মানে দেখা যায় আমার বাচ্চারা আজ থেকে কালকে তাকিয়ে গেছে, কালকে তাকিয়ে কিছু আরাম হয়েছে। হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। তাই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের বিষয়টি গুরুত্ব দিতে হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উদযাপিত হচ্ছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, বর্তমানে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান মায়েরা। তাই প্রতিটি জেলায় এই বিষয়ে মাসে অন্তত একটি সেমিনার আয়োজনের আহ্বান জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় কিছুক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছে স্টেশনটি। স্বাভাবিক রয়েছে মেট্রো রেল চলাচল। দুপুর 12টার দিকে সন্দেহজনক ব্যাগ পাওয়ার পর স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট দ্রুত সেখানে পৌঁছে কাজ শুরু করে। ব্যাগটিকে প্রথমে এক্স রে করা হয়। ভেতরে কৌটার মতো একটি বস্তু দেখা যায়। পরে ব্যাগটি নিরাপদে খোলা হয়। পরীক্ষা করে দেখা যায় ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর 10 মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। এছাড়া স্টেশনের সবকটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। কিছুক্ষণ পর ডিএনটিসিএল জানায়, স্টেশনে পাওয়া বস্তু বিপজ্জনক কিছু নয়। দুপুর 1:40 স্বাভাবিক হয় মিরপুর স্টেশনের কার্যক্রম। অবশ্য এ সময়টায় অন্যান্য সকল স্টেশন এবং মেট্রো রেল
চালু ছিল যথারীতি। অন্যদিকে ফার্মগেটের বস্তা মোড়ানো বস্তুটি প্রথমে বোমা সন্দেহ করা হয়, পরে বোম ডিসপোজাল ইউনিট জানায় সেটি ছিল দলা পাকিয়ে ফেলে রাখা একটি বস্তা। সংসদে জাতীয় সমস্যা সমাধানের পরিবর্তে যারা রাজপথে বেশি সক্রিয়, গঠনমূলক আলোচনা না করে আন্দোলনে বেশি আগ্রহী, প্রয়োজনে তাদের প্রতি কঠোর হতে পারে সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ আমলের নানান নৃশংস কাণ্ডের স্থিরচিত্র প্রদর্শনী সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ সরকার। ২৪-এর গণ অভ্যুত্থান সহ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে গুম, খুন, গুপ্ত হত্যা সহ নানান অপকর্মের সাক্ষী বাংলাদেশ। সেসব দুঃসহ সময়ের স্মৃতিচারণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত হয়েছে ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণ অভ্যুত্থান উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। আয়োজনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ৭১-এর পর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে অকাতরে প্রাণ দিতে হবে তা কল্পনাও করেনি দেশবাসী। বিএনপি এখন গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে রণাঙ্গনের মতো রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এটা বোধহয় বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনোদিন এই ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশকে সুবল মারতে না পারে, তার জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আয়োজনে বিএনপির ১৭ বছরের সংগ্রামকে স্মরণ করেন তথ্যমন্ত্রী। বলেন, ১৭ বছরের সংগ্রামের আবহে যে তরুণরা বড় হয়েছে, তারাই ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছেন। মন্ত্রী বলেন, সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেয়ে অনেকে রাজপথেই বেশি সক্রিয়। তারা গঠনমূলক আলোচনায়ও বসতে চান না। দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে আঙুল বাঁকা করতেও সরকার পিছুপা হবে না বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। আলোচনা সভা শেষে আলোকচিত্রগুলো ঘুরে দেখেন মন্ত্রী। সারা দেশ থেকে শতাধিক চিত্র সাংবাদিকের পাঠানো ছবি থেকে নির্বাচন করা হয়েছে এগুলো। ২৪-এর আন্দোলনের পাশাপাশি সেখানে স্থান পেয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, অভিজিৎ হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গুম খুনের নানান স্থির চিত্র। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান। বলেন, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রী সেবা আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। রেলে বেসরকারি ইনভেস্টমেন্টকে উৎসাহিত করছে এই সরকার, চাচ্ছে যে বেসরকারি ইনভেস্টমেন্ট আনতে চাচ্ছে রেলে। সেই ক্ষেত্রে আমরা এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন স্থানে গণমিছিল সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে পথসভায় অংশ নিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। এছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন জামায়াতের নেতাকর্মীরা। পরে মিশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান বক্তারা। বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন।
সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বউবাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণু পোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বউবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপের চালক, যাত্রীসহ 4 জন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো। তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। এদিকে নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় 5 বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনটা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিক ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সকালে রাজধানীর শাহবাগে হওয়া আয়োজনের প্রশাসক আরও বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। তিনি জানান, সিটি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি। সবাইকে নিজ দায়িত্বে শহর পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। বলেন, শহর ক্লিন ও গ্রিন করতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। পরিষ্কার কথা, যে যে কাজ করবেন সেই কাজ সিনসিয়ারলি করতে হবে। বিএডিসির চলমান খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে, এমনটাই জানিয়েছেন কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিরুর রশিদ ইয়াসিন। বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে, তাদের আর ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। এ সময় জুলাই ঐক্যে ফাটলের সুযোগে ফ্যাসিবাদী শক্তির উত্থানের শঙ্কা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি শীর্ষক ছায়া সংসদ বিতর্ক আয়োজনে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজনৈতিক পরাজয়ের জন্য সেটা নাকি সামাজিক পরাজয়ের জন্য মানুষ শনিবার এফডিসিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে গণবিশ্ববিদ্যালয় ও বিরোধী দলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা অংশ নেয়। পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রতিযোগীরা। পুরো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা অরাজনৈতিক সেই শিক্ষার্থী যখন মাঠে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তখনই তাদের সামাজিক পরাজয় ঘটে। এই যে 5ই আগস্ট পরাজয় হয়েছে, সেটাই হচ্ছে যে রাজনৈতিক পরাজয়, এবং এই সামাজিক পরাজয়ের ফলেই, রাজনৈতিক পরাজয়ের ফলেই সামাজিক পরাজয়টা হয়েছে। মাননীয় স্পিকার, অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট ও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টে দেশি বিদেশি অপশক্তি তৎপর রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য দেশি বিদেশি শক্তি নানা রকম তৎপরতা চালাচ্ছে। জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করবার জন্য সরকারকে, বিরোধী দলকে, তরুণদের দলকে নানাভাবে তারা পায়তারা করে তাদের ফাঁদে পা দেওয়ানোর জন্য চেষ্টা করছে। আমি মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুলাইয়ের যে ঐক্য, জুলাইয়ের চেতনাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। ফিরে আসার বার্তা দিলেও আওয়ামী লীগের ফেরার আর সুযোগ নেই জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। জুলাই গণহত্যা, জেনোসাইডের পরে তাদের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে এবং এই রাজনৈতিক পরাজয়ের মাধ্যমে তাদের সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিক সমস্ত কিছুর পরাজয় ঘটে গিয়েছে। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী ঘোষণা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ ছিল যমুনা নিউজে।